বাংলাদেশের রাজনীতিটাকে আসলে নিয়োগ পর্যন্ত টেনে নিয়ে আসা, এটাতে কে লাভবান হচ্ছে? একেবারে এয়ারপোর্টে গিয়ে যে বিশৃঙ্খলা তৈরি করা, যেদিন ভাষণ দেয়া হয় সেদিন ভাষণের সময় এক পাশে সরকার সমর্থিত সমর্থক, অন্যদিকে বিরোধী দলীয় সমর্থকরা, তারা যে একটা নোংরা পরিস্থিতি তৈরি করেন, সেটির জন্য আমার মনে হয় এখানকার নিরাপত্তা কর্মী থেকে শুরু করে সবাই অনেকটা ত্যক্ত বিরক্ত থাকেন। আক্তার যখন বের হচ্ছিলেন তখন সেইখানকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনে ছিলেন, তার ঠিক পিছনে ডক্টর জারা, তার পিছনে আক্তার হোসেন। তাদের গায়ের উপর উঠে গিয়ে একেবারে ধাক্কা ধাক্কি কিংবা তাদেরকে ঠেলে দেয়া, তাদের গায়ে ডিম ছুঁড়ে দেয়া, যে বিষয়টি যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনের দিকে ছিলেন তিনি তাড়াতাড়ি চলে যেতে পেরেছেন, কিন্তু আক্তার অনেকটা ডাক্তার জারাকে প্রোটেকশন দেওয়ার জন্য নোংরা ভাষায় বিভিন্ন গালিগালাজ হচ্ছিল, তিনি ডক্টর জারার পিছনে দাঁড়িয়েছিলেন এবং তার পিঠে ডিম ছুঁড়ে মারা হচ্ছিল। আওয়ামী লীগ বেশ ঘোষণা দিয়ে এটি করেছে, আওয়ামী লীগ সেখানে যে যাবে, শোডাউন করবে, সেটি গণমাধ্যমে জানানো হচ্ছিল, সরকারের শীর্ষ পর্যায়ে জানতো। তারপরও কেন তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হলো না? কেন এই ধরনের একটি পরিস্থিতির মুখে ঠেলে দেয়া হলো? আক্তারের বিরুদ্ধে সঙ্গে যে আচরণটি করেছে সেটি যেমন দুঃখজনক, আবার আক্তার নিউ ইয়র্কে এসে উনি একটা এখনো নিবন্ধন হয়নি দলের উনার, উনি এখানে এসে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেওয়াটাও কতটা ঠিক হচ্ছিল সেটাও আলোচনার বিষয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস এরই মধ্যে নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং উনার নিউ ইয়র্কে আসা এবার খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, সবাই আমাদের দর্শকরাও জানেন, কারণ বাংলাদেশে আগামী বছর নির্বাচনের তারিখ সময় ঘোষণা করা হয়েছে এবং একটা উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ এরই মধ্যে যাচ্ছে, বিশেষ করে যে ট্রানজিশন পিরিয়ড, গভর্নমেন্ট বাংলাদেশের সবকিছু, এবং সেই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবর্তন বারবারই জাতিসংঘে যতজনই বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আসছিল এখানে বারবার উত্থাপন করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা আলোর মুখ দেখিনি। এর পাশাপাশি যেটা আমি জুয়েল ভাই আপনার কাছে জানতে চাইবো, যে এর পাশাপাশি আমরা দেখলাম যে আসলে বাংলাদেশে তো সমস্যা রয়েছে অনেক, আমরা এইটা একটা সুযোগ বিশ্ব মঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করার, বিশ্ব নেতাদের সামনে আমাদের সমস্যাগুলো তুলে ধরার, কিন্তু আমরা দেখলাম যে এগুলো নিয়ে আমরা আলোচনা না করে আরেকটা যে বিষয়টা আলোচনা হচ্ছে, আমাদের প্রতিনিধি, বাংলাদেশের প্রতিনিধিরা যখন আসছেন রাজনৈতিক কারণে বিশ্বের, আমার মনে হয় না যে অন্য কোনো দেশের এইভাবে রাজনৈতিক নেতারা স্বাগত জানাতেও যায়নি এবং প্রতিবাদেও বা এই ধরনের কিছু হয়নি। আমরা দেখলাম আজকেও অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকগুলো নেতাকর্মীর উপরে হামলা বা ডিম নিক্ষেপ হয়েছে, বা প্রতিবাদ অবশ্যই করা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই প্রতিবাদ বা অতিরিক্ত সংবর্ধনা দেয়া দুটোই যেমন আসলে দৃষ্টিকটু কিনা, বা এটাতে আপনি কি দেখলেন? গতকাল থেকে তো আপনি আসলে আমাদের এই জ্যাকসনের শো আশেপাশে আপনি রিপোর্ট করেছেন, গিয়েছেন, দেখছেন, কি মনে হয় যে আসলে এই যে বাংলাদেশের রাজনীতিটাকে আসলে নিয়োগ পর্যন্ত টেনে নিয়ে আসা, এটাতে কে লাভবান হচ্ছে? শান্তু, নেতিবাচক বিষয়গুলো বলার আগে ইতিবাচক একটা খবর দিই, সেটা হলো ঠিক এই মুহূর্তে প্রফেসর ডক্টর ইউনূস যেটি করছেন সেটি হলো নিউ ইয়র্কে আপনারা জানেন যে কিছুদিন আগে এনওয়াইপিডির একজন বাংলাদেশি অফিসার দিদারুল ইসলাম, অর্থাৎ আমাদেরই একেবারেই স্বজন, আমাদেরই কমিউনিটির মানুষ, তিনি দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার আজকের আনুষ্ঠানিকতায়, অর্থাৎ এই মুহূর্তে দিদারুলের পরিবার তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। তিনি তার বিশেষ দূতের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদেরকে সমবেদনা জানাতে তাদেরকে তিনি তার হোটেলে ডেকেছেন। আর যে বিষয়গুলো আপনি বলছিলেন, মন্তব্য ঠিক আমি করব না, মন্তব্যের জায়গাটা হয়তো আমি সৈয়দ মাহমুদুল্লাহ ভাই এবং প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন তাদের কাছে রেখে দিচ্ছি, কিন্তু যে ঘটনার প্রবাহ সেগুলো হয়তো একটু আপনাকে বলতে চাই। আপনি বলছিলেন যে আপনার মনে হয় যে অন্য কোনো দেশ হয়তো করে না, কিন্তু গত কয়েক বছরের জাতিসংঘর কাভারেজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে না, একেবারে নিশ্চিত করে বলছি অন্য কোনো দেশ এগুলো করে না। একেবারে এয়ারপোর্টে গিয়ে যে বিশৃঙ্খলা তৈরি করা, যেদিন ভাষণ দেয়া হয় সেদিন ভাষণের সময় এক পাশে সরকার সমর্থিত সমর্থক, অন্যদিকে বিরোধী দলীয় সমর্থকরা, তারা যে একটা নোংরা পরিস্থিতি তৈরি করেন, সেটির জন্য আমার মনে হয় এখানকার নিরাপত্তা কর্মী থেকে শুরু করে সবাই অনেকটা ত্যক্ত বিরক্ত থাকেন। কিন্তু যেহেতু এই আমেরিকা মত প্রকাশের জায়গা, মত প্রকাশের স্বাধীনতা আছে, তাই সেটি করা হয়। তবে সেটি মাঝে মাঝে এক ধরনের নোংরামির পর্যায়ে অনেক সময় চলে যায়, যেমনটি আজকে ঘটেছে। যখনই আসলে আমরা আগে থেকে জানতাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 3টি রাজনৈতিক দলের 5 জন রাজনৈতিক নেতা তারা বিমানে করে একসঙ্গে আসছেন এবং একজন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন। আমাদের অনেকেরই পরিচিত, আমাদের এই অনুষ্ঠানে তিনি নিয়মিত আলোচক হিসেবে যুক্ত হয়ে থাকেন, প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। তিনিও এই 6 জনের প্রতিনিধি দলে আমেরিকা থেকে যুক্ত হচ্ছেন। যেটি বলছিলাম, শুরুতে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো যে
এই টিম যখন তাদের ইমিগ্রেশনের কাজটি হচ্ছিল, তখন আক্তার হোসেন যিনি এনসিপির মহাসচিব, তার ব্যাপারে কিছুটা আপত্তি ছিল এবং আপত্তি থাকার কারণে তার বের হতে দেরি হচ্ছিল। অন্যরা এই সময়টাতে বের হয়ে যাচ্ছিলেন, কিন্তু আক্তার হোসেন বের হতে পারছিলেন না। আমরা পরবর্তীতে যেটি দেখলাম, আক্তার যখন বের হচ্ছিলেন তখন সেইখানকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনে ছিলেন, তার ঠিক পিছনে ডক্টর জারা, তার পিছনে আক্তার হোসেন। তাদের গায়ের উপর উঠে গিয়ে একেবারে ধাক্কা ধাক্কি কিংবা তাদেরকে ঠেলে দেয়া, তাদের গায়ে ডিম ছুঁড়ে দেয়া, যে বিষয়টি যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনের দিকে ছিলেন, তিনি তাড়াতাড়ি চলে যেতে পেরেছেন, কিন্তু আক্তার অনেকটা ডাক্তার জারাকে প্রোটেকশন দেওয়ার জন্য নোংরা ভাষায় বিভিন্ন গালিগালাজ হচ্ছিল, তিনি ডক্টর জারার পিছনে দাঁড়িয়েছিলেন এবং তার পিঠে ডিম ছুঁড়ে মারা হচ্ছিল। সেই সময় খুবই বিস্ময়কর যে আমরা অনেকে যারা এই ঘটনাটি পরবর্তীতে সোশ্যাল মিডিয়া দেখার পর হোটেল, অর্থাৎ যে হোটেলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উঠেছেন, সেখানে আমার সামনেই নিউ ইয়র্কের কনসাল জেনারেল ছিলেন, একই সঙ্গে ছিলেন ওয়াশিংটনের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। তারা যখন আমাদের কাছ থেকে এই ভিডিওটা দেখছিলেন, তারা খুব বিস্মিত হচ্ছিলেন। আমরা তো মাহফুজের ঘটনায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল, কিন্তু কেন এমনটা হলো? এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে আমরা দেখলাম ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি কোনো ঝামেলার মধ্যে পড়েননি, কারণ জামাত খুব সুশৃঙ্খলভাবে তাকে বের করে আনার, এয়ারপোর্টে নিরাপত্তা দেওয়ার বিষয়টি করেছেন এবং হোটেলও তাকে ব্যাপক সংখ্যক জামাত সমর্থক রাত সেখানে ছিলেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছিল। তারপর তার সাথে আমি ব্যক্তিগতভাবে নিজেও কথা বলেছিলাম। তিনি বলছিলেন যে তিনি নিজেও ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ, কারণ তিনি ভাবছিলেন যে এরকম একটা পরিস্থিতি যে হবে, সেটি তো বাংলাদেশ সরকার, বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী মিশন কিংবা বাংলাদেশের দূতাবাস তারা স্পষ্ট করে জানার কথা, এবং আওয়ামী লীগ বেশ ঘোষণা দিয়ে এটি করেছে। আওয়ামী লীগ সেখানে যে যাবে, শোডাউন করবে, সেটি গণমাধ্যমে জানানো হচ্ছিল, সরকারের শীর্ষ পর্যায়ে জানতো। তারপরও কেন তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হলো না? কেন এই ধরনের একটি পরিস্থিতির মুখে ঠেলে দেয়া হলো? সেই প্রশ্নটি তারাও করছিলেন, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কথা বলছিলাম, তিনিও করছিলেন। তবে নাটকীয়তা এখানে শেষ হয়নি। নাটকীয়তা আরেকটু বাকি ছিল, সেটা হলো আক্তার হোসেন যখন টিম হোটেলে আসলেন, তিনি ভেঙে না পড়ে উল্টো সেই মুহূর্তে তার আশপাশে এনসিপির যে কয়েকজন নেতাকর্মী পেয়েছেন, তাদেরকে নিয়ে তিনি বেশ জোশের সঙ্গে হোটেলের বাইরে এসে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে থাকলেন। এবং রাস্তার ঠিক উল্টো পাশেই আওয়ামী লীগের বেশ কিছু সংখ্যক নেতাকর্মীরা প্রোটেস্ট করছিলেন। তখন দুই পক্ষ অনেকটা মুখোমুখি, তারাও পাল্টা স্লোগান দিচ্ছিল, অকথ্য ভাষায় কিছু শব্দ চয়ন করছিল, কিন্তু আক্তার ইনকিলাব জিন্দাবাদ, ফেসিবাদের কবর চাই, ফেসিবাদের বিচার চাই, অর্থাৎ যেটি ভেঙে পড়ার কথা ছিল, সেখানে আক্তার নিজেই স্লোগান দিয়ে তার নেতাকর্মীদের চাঙ্গা করেছেন, পুরা ম্যানহাটনের ওই এলাকাটাকে উত্তাল করে তুলেছিলেন। অর্থাৎ তিনি ভেঙে পড়েনি। তার পরপরই তার সাথে আবার আমরা কথা বলেছি। তখন আক্তার যেটি বললেন সেটি হলো এরকম যে হাসিনার বুলেট আমাদেরকে দমাতে পারেনি, এই ডিম ছোড়ার মাধ্যমে কি আমাদেরকে দমানো সম্ভব? এবং তিনি আরেকটা পয়েন্ট বলেছেন যে আজকের এই ঘটনার মধ্য দিয়ে আমরা যে বারবার দাবি করছি আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, অরাজকতার সঙ্গে জড়িত, নৈরাজ্যের সঙ্গে জড়িত, সেটি আবার প্রমাণ হলো। এবং আমরা যে আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি, অর্থাৎ এনসিপির কথা বলছিলেন তিনি, সেটি আবারও প্রমাণ হলো যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে। এইসব কথা বলে তিনি তার রুমে ফিরে গিয়েছেন। তার মানে হচ্ছে যে আপনি যে যেমন মানে আপনার পুরো বক্তব্য বা আমরা যে ভিডিও ফুটেজ গুলো দেখলাম, যে আসলে যে এই ধরনের জিনিসটা আসলে অনাকাঙ্ক্ষিত হবার কথা না। বিশেষ করে আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয় যে এনওয়াইপিডি খুবই হিমশিম খাচ্ছে, বিশেষ করে এই সামাল দিতে গিয়ে। কিন্তু আপনি যেটা বললেন যে প্রতিবাদের ভাষা, এখন যারা প্রতিবাদ করছেন তারাও কিন্তু বলছেন যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশে অনেক মানুষ খুন হচ্ছে, বাংলাদেশের নদীতে লাশ পাওয়া যাচ্ছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, মব পরিস্থিতি বেড়ে যাচ্ছে, তাদেরও অভিযোগ আছে। কিন্তু অন্তর্বর্তী সরকার সেগুলোর কোনো খোঁজ খবর নিচ্ছে না বা নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই তারা প্রতিবাদ করছে। কিন্তু প্রতিবাদের ভাষা কখনো এমন হওয়া উচিত নয় বলে অনেক বিশেষজ্ঞরাও বলছেন। এবং আপনি যেটা বললেন যে আক্তারের বিরুদ্ধে সঙ্গে যে আচরণটি করেছে সেটি যেমন দুঃখজনক, আবার আক্তার নিউ ইয়র্কে এসে উনি একটা এখনো নিবন্ধন হয়নি দলের উনার, উনি এখানে
এসে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেওয়াটাও কতটা ঠিক হচ্ছিল সেটাও আলোচনার বিষয়। আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাইবো যে প্রফেসর ইউনূস আমরা দেখলাম যে 4-5 জন রাজনৈতিক প্রতিনিধিকে ইউএন কনভেনশনে নিয়ে আসছেন, অ্যাসেম্বলিতে নিয়ে আসছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনাদের আসলে এখানে কাজ কি, উনারা আসলে এখানে কি করবেন জাতিসংঘের এই অধিবেশনে, রাজনৈতিক লোকজনের তাদের কি কোনো সেমিনার বা কোনো প্রোগ্রাম রয়েছে কিনা, বা এই ধরনের যে ব্যাপারগুলো এই যে যেমনটা জুয়েল ভাই বলল যে আমাদের বাংলাদেশিরা প্রতিবাদ করা বা এই যে আন্দোলনের ভাষাটা নিয়ন্ত্রণহীন, সেটা আসলে আপনার কাছে কি মনে হয়, দৃষ্টিকটু মনে হয় কিনা, বা এটা আসলে নিয়ন্ত্রণ করা উচিত কিনা? আপনাকে ধন্যবাদ। এটার নানা দিক আছে। আপনার শেষ প্রশ্নের প্রথম উত্তর দিই, সেটা হচ্ছে আমি কখনোই মনে করি না যে শোভনতার বাইরে গণতান্ত্রিক অধিকার আছে, নিঃসন্দেহে। এমনকি সম্ভবত আন্তর্জাতিকভাবে এখন স্বীকৃত হয়ে গেছে পশ্চিমা বিশ্বে ডিম নিক্ষেপ করা, কিন্তু আক্রমণ করা না, ফিজিক্যালি আক্রমণ করা, কারো উপরে হামলে পড়া, এটা নিঃসন্দেহে সমর্থনযোগ্য না। এটা গণতন্ত্রের রীতিনীতি পরিপন্থী। এবং এটা দুঃখজনক ভাবে এবার যে শুরু হলো তা না, সবসময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া যখন যিনি ক্ষমতা ছিলেন তার বিরুদ্ধে অপোজিশন সবসময় এটা করে আসছে যুক্তরাষ্ট্রে। যেমন এয়ারপোর্টে গিয়ে তাদেরকে রিসিভ করার পক্ষ একরকম, আবার তাদের বিরুদ্ধে এয়ারপোর্টে গিয়ে তাদের হোটেলের সামনে, কনসুলেটের সামনে, মিশনের সামনে সর্বত্র বিক্ষোভ করা, এটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এটা দুঃখজনক। এক। আর 2 নম্বর আপনি যেটা বলছিলেন সেটা হলো মানে ও আখতার হোসেন নাম বলছিলেন তার, হ্যাঁ তাই হ্যাঁ, না? এনসিপি উনি মহাসচিব। হ্যাঁ, এনসিপি। ইনকিলাব শব্দটা কোন ভাষা? হঠাৎ করে ইনকিলাব শব্দটা ইনকিলাব তাদের তাদের রাজনৈতিক স্লোগান, সেটা না, এটা ভিন্ন বাংলাদেশে একটা তো বিষয়, ভিন্ন আলোচনার বিষয়। আমরা না, এটা না, ভিন্ন আলোচনা। এটা একটা কথা। কথা হচ্ছে যে বাংলাদেশে তো এই এত দিন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি অন্যরা রাজনীতি করেছে, এরা কখনো এই শব্দ ইউজ করে না। মুর্দাবাদ, জিন্দাবাদ এগুলা শুনেছি, পতন হোক, ধ্বংস হোক, এগুলা শুনেছি। ইনকিলাব শব্দ ভারতে ব্যবহার করে, সম্ভবত পাকিস্তানে হয়তো ব্যবহার করে, এটা তারা ব্যবহার করলেন। এই যে তারা চর্চা যেটা শুরু করছেন বাংলাদেশে, এটা দুঃখজনক। মানে তাদের বিরোধীদের বিরুদ্ধে তারা বলবেন, তিনি খেপে দিয়ে সেখানে বলছেন তাদের বিরুদ্ধে তিনি এখনো নিবন্ধিত দল না। আপনি উল্লেখ করলেন নিবন্ধিত হোক। হয়ে যাবে তারা হয়তো। ডক্টর ইউনূস অত্যন্ত কৌশলের সাথে অন্য দুটো দলের রাজনীতিকদের তার সঙ্গে এনেছেন। তার কারণ হচ্ছে তার নিজের তো কোনো দল নেই, তার পক্ষ থাকতে পারে, একটা সমর্থন থাকতে পারে, কিন্তু ওদেরকে আনার কারণে ওদের যে সমর্থকরা, বিএনপির এবং জামাতের সমর্থকরা আওয়ামী লীগের যে সমর্থক ওখানে বিভিন্ন জায়গায় গোলযোগ করছে বা গোলযোগ করবে বলে তাদের ধারণা, তাদের বিরুদ্ধে একটা বলিষ্ঠ ব্যাপক ওদের মানে উপস্থিতি। আমি জানি না আওয়ামী লীগের সেরকম পক্ষে কতজন হয়তো লোক বা ছিল। সেরকম কিছু একটা হলেও হতে পারে না, আমাদের সেই সময়। স্ট্র্যাটেজির কারণে ওটা এসছে এবং এটা মানে নিঃসন্দেহে সফল হয়েছে। তাদের প্রচুর লোক ছিল, এটা। সেটা কিন্তু ওভারঅল মোহাম্মদুল্লাহ ভাই, যেটা আপনি যেমনটা বলছিলেন আপনার কথা ঠিক যে ওরকম হতে পারে, বা আমাদের সময় আসলে খুবই কম, অল্প একটু সময়। আমরা একটু প্রফেসর মেহনাজের আসতে চাই। আপনাকে যেটা মাহমুদুল্লাহ ভাই যেমনটা বললো যে এই জিনিসগুলো কেন করা হচ্ছে বা উনিও বা কেন আনবেন, কিন্তু আমার যেটা প্রশ্ন বা এখানে নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটি যারা প্রশ্ন করছেন যে আমেরিকাতে এসে, নিউ ইয়র্কে এসে মেইন স্ট্রিম পলিটিক্স না করে রিপাবলিকান, ডেমোক্রেট এই ধরনের রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশিদেরকে না বাড়িয়ে তারা এখানে এসেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বা এনসিপি এগুলোতে ব্যস্ত থাকছে, এবং এই যে জাতিসংঘের মতো এরকম একটা বড় পরিসরে আমরা আমাদের ভালো কিছু উপহার দিতে পারছি না দুপক্ষই। তা আপনার কাছে কি মনে হয় যে এইগুলো আসলে কেমন, মানে দেশের জন্য আসলে ক্ষতিকর, আসলে দেশের টোটাল আর্থসামাজিক, দেশের সুনাম, ভবিষ্যতের জন্য, নতুন প্রজন্মের জন্য ক্ষতিকর? একটু যদি সংক্ষেপে বলতেন। খুবই সংক্ষেপে বলছি, আমরা যে ধরনের বিরোধিতা, যে ধরনের অসৌজন্যমূলক আচরণ দেখছি, এটা কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচার থেকে এটা এসছে, বা বাংলাদেশে যেটা হতো এখানে হচ্ছে। আচ্ছা, আপনার যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন এটা খুব ইন্টারেস্টিং, যে এখানে এসে মানুষ এখানকার রাজনীতি নাতে সম্পৃক্ত না হয়ে কেন এখনো দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে। তার আমি একটা সহজ একটা উদাহরণ দিব, যে টেকনোলজির কারণে এখন এটা একটা গ্লোবাল ওয়ার্ল্ড, এবং এই যে গ্লোবাল যে একটা সংযোগ আছে, এটার কারণে দেশের রাজনীতিতে কি হয় সেটার কারণে শুধু ইমোশনাল না, সেটার কারণে স্টেকও আছে।
সেটার কারণে আপনার মানুষের অর্থনীতিতে তাদের মানে তাদের কিভাবে অর্থায়ন হবে বা কি ধরনের তাদের ক্ষতি হবে সেটাও আপনার বাধা। তো এই সমস্ত কারণে, শুধু যে ইমোশনাল কারণে তা কিন্তু না, হ্যাঁ, এই সংযোগগুলোর কারণে এখন আপনার মানুষ এটা নিয়ে অনেক বেশি আপনার উদ্বুদ্ধ। আর বাংলাদেশে আমরা একটা নতুন নির্বাচন হবে, নতুন দল ক্ষমতায় আসবে, বা হয়তো আমার কাছে যেটা মনে হয় যে দুইটা তিনটা তার দল মানে মিলে তাদের একটা ব্যক্তিগত লাভ লসের ব্যাপারগুলো সামনে চলে আসে। আমাদের সময় খুবই কম। জুয়েল ভাই, আপনার কাছে 1 মিনিটের মধ্যে জানতে চাইবো যে আসলে এইবারের অধিবেশনে 26 তারিখে প্রফেসর ইউনূস বক্তব্য দিবেন, আসলে উনি কোন বিষয়গুলো আসলে জোর দিবেন বিশ্ব নেতাদের সামনে? আপনি 1 মিনিটের মধ্যে বললে, আমাদের সময় খুবই কম। তা এই ধরনের বক্তব্যগুলো খুব বেশি যে স্পেসিফিক হয় তা নয়, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা হয়, জলবায়ু নিয়ে কথা বলা হয়, শান্তিরক্ষা বিষয় নিয়ে কথা বলা হয়, প্রতি বছর যেটি হয়। তবে এইবার যেহেতু তিনি নির্বাচন দিতে যাচ্ছেন আগামী ফেব্রুয়ারিতে, তিনি নিঃসন্দেহে ফেব্রুয়ারিতে এই নির্বাচনের বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দেবেন এবং একই সঙ্গে জাতিসংঘের উদ্যোগে প্রথমবারের মতো 30 তারিখে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে, সেই বিষয়টাও গুরুত্ব পাবে। একটি ছোট তথ্য জানিয়ে রাখি, আগামীকালকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে সব দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। সাধারণত দেখা যায় সেখানে শুধুমাত্র রাষ্ট্রপ্রধান যোগ দেওয়ার সুযোগ পান। এর আগে আমরা একবার দেখেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে গিয়েছিলেন। তবে যে রাজনৈতিক দলের নেতারা এসেছেন, আমাদের প্রশ্ন ছিল তারা কি সেখানে যোগ দেওয়ার কোনো সুযোগ পাবেন? না, উত্তর হলো তারা কেউ যোগ দিচ্ছেন না, প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস একাই যোগ দিচ্ছেন। অর্থাৎ এই রাজনৈতিক নেতারা শেষ পর্যন্ত অনেকটা অলংকারের রূপ নিতে পারেন এই পুরো অধিবেশনটাতে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।